আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো দাখিল পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যারা দাখিল উত্তীর্ণ হয়েছে, সারা দেশে যারা দাখিল পরীক্ষায় পাশ করেছো 2024 সালে অথবা এর আগেও কেউ পাশ করে থাকতে পারো, যারা এবারে ভর্তির জন্য অপেক্ষা করছো, তাদেরকে নিয়ে আজকের কথা। সে কথাটি হলো যে তোমরা দাখিল পাশ করে কোথায় ভর্তি হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে একটা ট্রেন্ড হয়েছে যে দাখিল পাশ করার পর কলেজে ভর্তি হবো। এই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। এর মেরিট ডিমেরিট, এর ইতিবাচক নেতিবাচক দিক কি, সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে আমি বলি আমার নিজের কথা। আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, আলিম শেষ করে অনার্সে গিয়েছি ভার্সিটিতে, একই সাথে ফাজিল কামিলও শেষ করেছি। আলিম পাশ করেই আমি বাংলা সাহিত্যে অনার্স মাস্টার্স করেছি। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার যেটা মনে হয়েছে যে আমার সিদ্ধান্ত যথার্থ ছিল এবং আমি মোটেও ভুল করিনি। এজন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন আমাকে ঠিক সিদ্ধান্তটা নেওয়ার তৌফিক দিয়েছিলেন। এখন আমি বিষয়টি একটু ব্যাখ্যা করতে চাই আমার সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। এর ইতিবাচক নেতিবাচক কি। অনেকে মনে করে যে দাখিল পাশ করে ভালো কোনো কলেজে ভর্তি হওয়া না যায়, ভালো কোনো কলেজে যাওয়া না যায়, তাহলে হয়তো উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধার সৃষ্টি হবে। এবং সেজন্য অনেকের আগে থেকে ঠিক করা থাকে যে দাখিল পাশ করেই এ প্লাস পেলেই বা ভালো রেজাল্ট করতে পারলেই এবার দেশ সেরা কোনো একটা কলেজে ইন্টারমিডিয়েটে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে যায়। আর দেশ সেরা কোনো ভালো কলেজে ভর্তি হলেই তাদের ধারণা যে পছন্দসই যে কোনো সাবজেক্টের যে কোনো সেক্টরে সে ভর্তি হতে পারবে আলিম পাশ করার, মানে এইচএসসি পাশ করার পর। এবং তখন তাকে আর ঠেকায় কে, সে তখন তার ক্যারিয়ারকে পছন্দসই সাজাতে পারবে। এই ধারণা থেকেই অনেকে দাখিল পাশ করার পর কলেজে চলে যায়, কলেজে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে থাকে। এখানে এই বিষয়টির কয়েকটা দিক আছে। এখন আসলে কি বিষয়টার এই চিন্তা কতটুকু যথার্থ? দাখিল পাশ করে ভালো কলেজে ভর্তি হলে সে যে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব বেশি সুবিধা পাবে, এই কথাটা আসলে কতটুকু যথার্থ? এই কথাটির মধ্যে যথেষ্ট ভুল রয়েছে। এই দৃষ্টিভঙ্গি, এই চিন্তা পুরোপুরি ভুল। এটা কোনো অবস্থাতেই ঠিক নয়। এর অসংখ্য দৃষ্টান্ত আমার সামনে আছে এবং সে দৃষ্টান্তগুলোকে আমি চিন্তায় রেখে বিষয়টাকে ব্যাখ্যা করতে চাই। আসলে মাদ্রাসা এবং কলেজ দুই ভিন্ন ধারার প্রতিষ্ঠান। দুটোর পরিবেশ আলাদা, সিলেবাস আলাদা। যদিও মৌলিক কিছু বই স্কুল এবং কলেজ একই রকম পড়ানো হচ্ছে, কয়েক বছর ধরে একই বই পড়ানো হচ্ছে, কিন্তু বাস্তবে দুটো ভিন্ন পরিবেশ এবং অসংখ্য সাবজেক্ট রয়েছে। অসংখ্য বলবো না, মানে বেশ কিছু সাবজেক্ট রয়েছে, কোরআন, হাদিস, ফিকহ, আরবি প্রথম দ্বিতীয়, এভাবে করে কয়েকটা সাবজেক্ট রয়েছে যার কোনোটি কলেজে নেই। অর্থাৎ বিশেষ সাবজেক্ট আছে কতগুলো, যেগুলো মাদ্রাসায় অতিরিক্ত পড়ানো হয়। কলেজের সাবজেক্টগুলো তো আছে এবং অতিরিক্ত কিছু সাবজেক্ট, বাড়তি সাবজেক্ট পড়ানো হয়, যেগুলো কলেজে নেই। অনেকে এই কারণেও কলেজে চলে যেতে চায়। তারা এই জন্য চলে যায় যে তারা মনে করে যেহেতু উচ্চশিক্ষা আমি মেডিকেলে বুয়েটে ভর্তির জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তাহলে আমার এই কঠিন আরবি সাবজেক্টগুলো, এগুলোতে গভীর জ্ঞান বা এগুলো নিয়ে আমার এত চেষ্টা করার কি প্রয়োজন? তার চেয়ে আমি আগে ভাগে কলেজে চলে গেলেই সাধারণ বিষয়গুলোতে আমি, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টে যদি মেডিকেল বুয়েটে যাওয়ার ইচ্ছে থাকে বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সাবজেক্ট পড়ার ইচ্ছে, কোনো ডিসিপ্লিনে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার আগে থেকে সায়েন্স ভালো করে পড়ার জন্য আমি কলেজে চলে যাওয়াটাই তো আমার জন্য ওয়াইজ হবে। এই ধারণা করে অনেকে
ভালো করে সায়েন্স পড়ার জন্য কলেজের দিকে চলে যায় এবং এটাও মনে করে যে কলেজের শিক্ষকরা মাদ্রাসার শিক্ষক চেয়েও মানে বিশেষ করে সাধারণ শিক্ষায়, বিশেষ করে সায়েন্স বা কমার্স সাবজেক্টগুলোতে ভালো শিক্ষক সেখানে মাদ্রাসার শিক্ষকদের চেয়ে ভালো মানের শিক্ষক কলেজে আছে, এটা অনেকে মনে করে থাকে। এই কথাটিও যথার্থ নয়। এজন্য প্রথম কথা হলো, যারা কলেজ লেভেলে অর্থাৎ যারা লেকচারার হিসেবে যারা পাঠদান করেন খুব কলেজে কিংবা মাদ্রাসায়, সবার যোগ্যতা সেম, সবাই অনার্স এবং মাস্টার্স পাশ করেই কেবল লেকচারার হতে পারেন, প্রভাষক হতে পারেন। তাহলে এখানে যেটা মনে করা হয়ে থাকে যে কলেজের শিক্ষকরা বরাবরই সেরা, এই কথাটা সর্বৈব সত্য নয়। এর মাঝে ভ্রান্তি আছে, এর মাঝে ভুল ধারণা আছে। এটা হলো একটা দিক। আর বই তো সব একই বই পড়ানো হয়, সিলেবাসের বোর্ড বই যেগুলো আছে বা যে সিলেবাস আছে স্কুল এবং কলেজে সমান, মাদ্রাসা এবং কলেজে একই সিলেবাসের বইগুলোই পড়ানো হয়, মূল বইগুলো একই বই, তাহলে সিলেবাস একই এবং শিক্ষকরাও সমপর্যায়ে। আর কিছুটা ভিন্নতা থাকতেই পারে, সেটা যে কোনো মানুষের ক্ষেত্রেই, হাতের 5টা আঙুল তো সমান নয়, সব শিক্ষক সমান তো নয়, এটা কখনো সম্ভবপর নয়। আর কেবল ভালো রেজাল্ট করলেই একজন শিক্ষক যে তিনি সবার যে সেরা শিক্ষক তাও কিন্তু নয়, এটাও একটা আপেক্ষিক বিষয়। তাহলে এই ধারণার কতগুলো ভুল দিক রয়েছে যে কলেজের শিক্ষকরা বরাবরই সেরা, মাদ্রাসার শিক্ষকরা পেছনের কাতারে, এই কথাটি সত্য নয়। আরেকটা দিক হলো যে এই যে বললাম পরিবেশের বিষয়টি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আমাদের শিক্ষার্থীদের চিন্তার বাইরে থাকে এবং তারা এটা সঙ্গত কারণে এই বিষয়টা বোঝার সে বয়স দাখিল পাশ করার পর বয়সটা তাদের হয় না, তাদের এই বিষয়টা বোঝার মতো যথেষ্ট অভিজ্ঞতা তাদের দাখিল পাশ করার পর হয় না। এজন্য তারা ওই চিন্তা করতে থাকে। বরং সমস্যা হয় কোথায়? ওখানে যে বললাম মাদ্রাসার পরিবেশ আর কলেজের পরিবেশ দুটো ভিন্ন পরিবেশ। কয়েক বছর মাদ্রাসায় পড়াশোনার পর যখন বিশেষ করে মাদ্রাসায় যে বেশিরভাগ মাদ্রাসায় ছেলে মেয়ে অর্থাৎ কো এডুকেশন নেই, সেখানে সহশিক্ষা নেই, কম মাদ্রাসাতে সহশিক্ষা আছে, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আর সিলেবাসের ব্যাপার তো আছে, ভিন্ন সিলেবাস, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, অর্থাৎ ইসলামিক যে সাবজেক্টগুলো এখানে আধিক্য, এখানে যে গুরুত্ব, এই গুরুত্বের কারণে এখানকার পরিবেশ, এখানে একটা দ্বীনি পরিবেশ রয়েছে, এখানে একটা ভিন্ন আমেজ, ভিন্ন ধারার, ভিন্ন আদর্শিক একটা পরিবেশ আছে, যেটা কোনো অবস্থাতে কলেজে চিন্তাও করা যায় না, এটা অকল্পনীয়। কলেজে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মাদ্রাসার ক্লাসরুমের পরিবেশ, মাদ্রাসার সামগ্রিক পরিবেশ ভিন্ন একটা অবস্থা, আর কলেজে তার বিপরীত। তাহলে এই মাদ্রাসায় কয়েক বছর দাখিল পর্যন্ত পড়াশোনা করার পরে এবার সে যখন নতুন একটা পরিবেশে চলে যায়, কলেজে চলে যায়, সেখানে একটা অন্য ধরনের পরিবেশ, ছেলে মেয়ে একই সাথে পাশাপাশি বসে ক্লাস করছে, সেখানে দিনী পরিবেশ নেই, সেখানে পোশাক আশাক বেশভূষা থেকে শুরু করে শিক্ষকদের অবস্থা, কলেজের সবকিছু মিলিয়ে এখানে একটা নতুন পরিবেশ সে দেখতে পায় এবং এই নতুন পরিবেশের গোলক ধাঁধা তাকে একটা নতুন ভাবে চিন্তা করতে শেখায় এবং তার চিন্তা চেতনা নতুন রূপ পরিগ্রহ করে এবং এই নতুন পরিবেশের সাথে খাইয়ে নিতে গিয়ে বেশিরভাগ শিক্ষার্থী ব্যর্থ হয়। আমি দেখেছি, আমি তো বলেছি আমি শিক্ষকতার কারণে বাস্তব অভিজ্ঞতা থেকে কথা বলছি, আমি অসংখ্য শিক্ষার্থীকে দেখেছি তারা সেই তাল মিলিয়ে তারা চলতে পারে না এবং তারা তাল বেলাতে গিয়ে দারুণভাবে ব্যর্থ হয় এবং অসংখ্য ভালো ছাত্র মাদ্রাসা থেকে A+, গোল্ডেন A+ নিয়ে গিয়ে দেখা যায় ইন্টারমিডিয়েটে গিয়ে, HSC-তে গিয়ে আশানুরূপ রেজাল্ট করতে পারে না, এমনকি A+ পর্যন্ত পায় না এবং ফেল করতে আমি দেখেছি। অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে আমি মাদ্রাসা থেকে পাশ করে গিয়ে HSC-তে গিয়ে ফেল করতে দেখেছি। এরও দৃষ্টান্ত আছে। এর প্রধান কারণ পরিবেশ।
একটা ভিন্ন পরিবেশের সাথে গিয়ে সে খাপ খাওয়াতে পারে না, এবং সে শেষ পর্যন্ত যে লক্ষ্যে কলেজে যায় সে লক্ষ্য বাস্তবায়িত হওয়া তো দূরের কথা, বরং আগে যা ছিল মাদ্রাসায় যে অবস্থা তার ছিল, যে যোগ্যতা ছিল, যে যোগ্যতা অর্জনের যে অবস্থা ছিল, যে যোগ্যতা নিয়ে সে দাখিল পাশ করেছে, এইচএসসিতে গিয়ে সেটুকু সে হারিয়ে আসে, সব দিক থেকে সে ক্ষতিগ্রস্ত হয় এবং লক্ষ্য থেকে সে যোজন যোজন দূরে সরে পড়ে। হয়তো দু একজন, হয়তো ব্যতিক্রম হিসেবে দু একজন হয়তো ভালো করলেও করতে পারে, কিন্তু আমি বলছি ব্যতিক্রম কখনো দৃষ্টান্ত নয়। দৃষ্টান্ত হলো সাধারণভাবে যেটা হয়ে থাকে সেটাই। তাহলে এই যে ব্যাপারটা, এই পরিবেশের কারণে, ভিন্ন পরিবেশের কারণে সে এখানে ব্যর্থ হয়, তার লক্ষ্য সে অর্জন করতে পারে না, সে ব্যর্থ হয়ে যায়। আর এটা তো আছেই, মাদ্রাসায় কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে গিয়ে, কোরআন হাদিস অধ্যয়ন করতে গিয়ে মহান রবের যে রহমতের মধ্যে সে ছিল, সেই রহমতের পরিবেশ থেকে সে একটা জাহেলি পরিবেশে চলে যায়। কারণ আমাদের স্কুল কলেজ, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশগুলো কখনো দিনই নয়, এগুলো বদ্দিনী পরিবেশ। এখানে সহজ ভাষায় যদি বলি, এখানে যে ক্লাসরুমে ক্লাস হয়, যে শিক্ষক বৃন্দ ক্লাস নেন, তাদের মধ্যে প্র্যাকটিসিং মুসলিমের সংখ্যা খুবই অল্প, বরং বলা চলে বদ্দিনী চিন্তার, বদ্দিনী মানসিকতার, বদ্দিনী অবস্থার মানুষের সংখ্যায় সেখানে বেশি। আর আরো যদি পরিষ্কার করে বলতে হয়, সেখানে অসংখ্য মহিলা শিক্ষিকা নামের কিছু মানুষ আছে যারা এমন পোশাক আশাক পরে তারা ক্লাস নিয়ে থাকে যে রীতিমতো বিব্রতকর অবস্থা। তাদের শরীরের বিভিন্ন অংশ তারা উন্মুক্ত রেখে কলেজে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে ছাত্রদের সামনে, এই মহিলা শিক্ষকগুলো। এটা তো আরেকটা ভয়ঙ্কর লানতের পরিবেশ। তো দ্বীনি পরিবেশ থেকে, কোরআন এবং হাদিসের এই বাগান থেকে, এই জান্নাতি পরিবেশ থেকে বের হয়ে সে যখন ওইরকম একটা বদ্দিনী পরিবেশে সে চলে যায়, একদিকে ক্লাসরুমে ছেলে মেয়েদের একই সাথে হাসি তামাশা, তাদের একে অন্যের সাথে অবাধ মেলামেশার যে পরিবেশ সে দেখতে পায়, শিক্ষকদের যে অবস্থা, এসব মিলিয়ে এই পরিবেশে সে তালগোল পাকিয়ে এবং তার দেখা যায় পুরুষ ছাত্র জীবনে ব্যর্থ হওয়ার অবস্থায় উপনীত হয়। তো আমি আমার শিক্ষার্থীদের বলবো, একই সাথে আমার অভিভাবকদেরকে বলবো, যে তারা, যে সকল অভিভাবক সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বা আগে থেকে চিন্তা করেছিলেন দাখিল পাশ করলেই তাকে কলেজে, ভালো একটা নামি দামি কলেজে ভর্তি করিয়ে দেবেন আর তিনি সোনার হরিণটা অর্জন করবেন, তার ছেলে মেডিকেলে বুয়েটে ভর্তি হয়ে যাওয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত ডিপার্টমেন্টে ভর্তি হয়ে সে জীবনটাকে একদম সফল করে ছাড়বে। এই যে স্বপ্ন, যদি এমন স্বপ্ন যদি কেউ দেখে থাকেন, এই স্বপ্ন যে ফিকে, এই স্বপ্ন যে পূরণ হওয়ার নয়, এই কথাটাকে আমি আপনাদেরকে ভাবার জন্য বিনীত অনুরোধ করব। এবং তাই আপনাদের এই সিদ্ধান্ত কারো থাকলে, সিদ্ধান্ত এখনই পরিবর্তন করুন, আজই পরিবর্তন করুন। প্রথমত আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যাওয়াটাও খুব সহজ, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ একটা সন্তানকে আপনি দিন শেখানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলেন, সেই সন্তানকে যদি আপনি দিনী সাবজেক্টগুলোকে থেকে বঞ্চিত করে তাকে যদি আপনি বদ্দিনী পরিবেশে কলেজে ভর্তি করাতে সিদ্ধান্ত নেন, আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হওয়াটাই তো সঙ্গত। আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হলে আপনার সন্তান কি করে সফল হতে পারে, এটাও তো বিবেচনা, সবার আগে বিবেচনার বিষয় হওয়া দরকার একজন বিশ্বাসীর। কাজে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি ভুল করেন, তাহলে চিরজীবন আপনাকে এই ভুলের মাসুল দিয়ে আপনি শেষ করতে পারবেন। কারণ আর খুব বেশি ব্যাখ্যা করার দরকার নেই, একজন শিক্ষার্থী যদি তার চরিত্র অর্জনের ক্ষেত্রে, তার আল্লাহকে চেনার ক্ষেত্রে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ থেকে সে যদি অন্য পথে চলে যায়, সে যদি লাইনচ্যুত হয়, আর সেটা যদি আপনার মাদ্রাসা থেকে কলেজে ভর্তি করার কারণে হয়ে থাকে, তাহলে এর জন্য চড়া মূল্য আপনাকে দিতে হবে এবং এর ফল আপনাকে ভোগ করতে হবে। কারণ আপনার সন্তান যদি বিপথে চলে যায় আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে, এর দায়ভার আপনার কাঁধেই চাপবে এবং এর জন্য আপনাকে সারা জীবন এর মাসুল দিতে হবে এবং সে মাসুল আর কখনোই
আপনি পোষাতে পারবেন না, আপনি সে ক্ষতি আর কখনো পুষিয়ে নিতে পারবেন। এর আরো একটা দিক আছে। একটা ছাত্র যখন আলিম পাশ করবে মাদ্রাসা থেকে, উচ্চশিক্ষায় কলেজে বিশ্ববিদ্যালয়ে চলে গেলেও তার ভেতর দিনের একটা বেসিক তৈরি হবে। আলিম পর্যন্ত একজন ছাত্র যখন মাদ্রাসায় পড়াশোনা করে, তার জ্ঞান চর্চার একটা ধাপ সে অতিক্রম করে পর্যন্ত সে একটা ধাপে সে উপনীত হয়। কিন্তু দাখিল পাশ করে কলেজে চলে গেলে তার সে ম্যাচিউরিটি আসে না, এবং সে জ্ঞান চর্চার একটা ধাপে সে গিয়ে পৌঁছতে পারে না। এটা দাখিল পর্যন্ত এটা আসলে কিছুই হয় না, এটা একেবারেই নিতান্ত নগণ্য। এটা দিয়ে তার জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তার ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে এটা খুব বেশি ভূমিকা রাখতে পারে না, আমরা দেখেছি। এজন্য আলিম পর্যন্ত কন্টিনিউ করা সবচেয়ে জরুরি। আর এর পাশাপাশি আরেকটা সাইড আছে, আলিম পাশ করলে তার জন্য বাকি ফাজিল এবং কামিলগুলো, অর্থাৎ মাদ্রাসা শিক্ষার শেষ ধাপ পর্যন্ত, মাদ্রাসা শিক্ষার মাস্টার্স পর্যন্ত তার যাওয়ার একটা সুযোগ তার হাতে সামনে খোলা থাকে। কিন্তু দাখিল পাশ করে যদি সে অন্যদিকে চলে যায়, কলেজে চলে যায়, তার হাতে সেই সুযোগটা থাকে না, এবং সে এই আগের 10 বছর দাখিল পর্যন্ত যে পড়াশোনা করলো, এটা যেন তার জীবন থেকেই হারিয়ে যায়। এক পর্যায়ে 5 বছর, 7 বছর, 10 বছর পর হারিয়ে যাবে। কিন্তু কেউ যদি আলিম পাশ করে নেয়, আমরা দেখেছি বেশিরভাগ, আমরা নিজের কথা তো বললাম, এবং অসংখ্য ছাত্র, প্রায় সকল ছাত্রই যারা আলিম পাশ করে উচ্চশিক্ষায় ভিন্ন পথে ভিন্ন দিকে চলে যায়, সাধারণ শিক্ষার দিকে চলে যায়, তাদের বেশিরভাগই আমরা দেখেছি তারা ফাজিল এবং কামিল ডিগ্রিগুলো তারা সম্পন্ন করে। আর এই ফাজিল এবং কামিল ডিগ্রি সম্পন্ন করার অনেক ইতিবাচক দিক আছে। সেখানে যদিও হয়তো তারা খুব বেশি অধ্যয়ন করা তার জন্য ক্লাস করা সম্ভবপর হয় না, কিন্তু যেটুকু সে অর্জন করে মাদ্রাসায় আসা যাওয়া, যতটুকু সে যেতে পারে, অন্তত পরীক্ষার মাধ্যমে যেটুকু সে অর্জন করতে পারে, যে সার্টিফিকেটগুলো অর্জন করতে পারে, এর একটা ইতিবাচক দিক আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো, একটা শিক্ষার্থী যখন ফাজিল এবং কামিল পাশ করে, তখন তার ভেতর একটা দায়িত্ববোধ চেপে বসে। তখন সে একটা সময় তার ভেতরে চিন্তা চলে আসে যে আমি তো ফাজিল পাশ করেছি, কামিল পাশ করেছি, আমার পক্ষে তো এই কাজ শোভা পায় না, আমাকে তো মানুষ আলেম হিসেবে চেনে, আমি মাদ্রাসা থেকে কামিল পাশ করেছি, মাস্টার্স ডিগ্রি আমার আছে, কিন্তু আমি এই কাজ কি করে করি? হালাল হারাম থেকে শুরু করে আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো মেনে চলার ক্ষেত্রে তখন তার বিবেকবোধ তাকে বারবার তাড়া দিতে থাকে। কিন্তু যদি আলিম পাশ করে, অর্থাৎ দাখিল পাশ করে যদি অন্য লাইনে চলে যায়, তখন তার পক্ষে আর মাদ্রাসায় কন্টিনিউ করা সম্ভবপর হয় না, এবং তার ভেতর পুরোপুরি সে হারিয়ে ফেলে। এবং শেষ পর্যন্ত সে যে একটা সময় কোরআন পড়েছে, হাদিস পড়েছে, মাদ্রাসায় পড়াশোনা করেছে, সে কোনো এক সময় কোরআন বুঝতো, হাদিস বুঝতো, পড়তো, এগুলো এক সময় সে হারিয়ে যায়, এবং তার আর এই কথাটা পুরোপুরি সে ভুলে যায় বলা চলে। তার আর এই পড়াশোনাটা যেন পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হয়, এর কোনো ফলই তার জীবনে আর থাকে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের উদ্দেশ্যেও, যে তোমরা যারা দাখিল পাশ করেছো, তোমরা অবশ্যই আলিমে ভর্তি হবে, এবং এইভাবে তোমরা আলিম এইচএসসি লেভেলটা আলিমে তোমরা শেষ করবে, তবেই তোমাদের সাফল্যের পথে মহান রব্বুল আলামিনের রহমত সহ তোমরা এগিয়ে যেতে পারবে। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমরা যারা আলিম পাশ করবে, যে আমার কথা শুনে অন্তত পক্ষে, অথবা যেভাবে হোক, তোমরা একদিন স্মরণ করবে যে আমাদের সিদ্ধান্ত, তোমাদের সিদ্ধান্ত, অর্থাৎ দাখিল পাশ করে আলিমে ভর্তি হওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। যারা দাখিল পাশ করে কলেজে চলে গিয়েছে, তাদের সাথে নিজেদেরকে মিলিয়ে নিলেই তখন দেখতে পারবে যে তোমার সিদ্ধান্ত যথার্থ ছিল। তো যাই হোক, আজ এখানে শেষ করছি, আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।